শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনে সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। রফতানি আয়ের প্রধান খাত পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ যেন থামছেই না। 5ই আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বলা যায় লাগাতার অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে পোশাক শিল্পে। অনেকে বলছেন পরিকল্পিতভাবে এই খাতকে অস্থিতিশীল করতে শ্রমিকদের পাশাপাশি কাজ করছে কিছু কারখানা মালিকও। বেশ কিছু মালিক ব্যবসা করলেও শ্রমিকদের বেতন দিতে গড়িমসি করছেন। এর ফলে শ্রমিকরা আন্দোলনের মাঠে নামার সুযোগ পাচ্ছে। বিশেষ করে অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে দেশের পোশাক খাতের শ্রমিক অসন্তোষ তীব্র আকার ধারণ করে। বেতন না পেয়ে শ্রমিকরা সাভার, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর ও মিরপুরের রাস্তায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করতে শুরু করেন। এসব বিক্ষোভ মোকাবেলায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষ হচ্ছে, ঘটছে হতাহতের ঘটনাও। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের চলমান শ্রমিক অসন্তোষের যৌক্তিক সমাধান করা হবে। তিনি শ্রমিকদের সড়ক মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ না বাড়িয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন জনাব আনোয়ার হোসেন, সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি। আমাদের সঙ্গে রয়েছেন জনাব আব্দুল্লাহ হিল রাকিব, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিজিএমআই। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমি জনাব আব্দুল্লাহ হিল রাকিব আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। কেন আসলে মালিকরা বেতন দিতে পারছেন না বলে মনে হচ্ছে আপনার? এই কথাটা আসলে একটা সেন্টেন্সে বলাটা যত সহজ, আসলে রিয়েলিটিটা ডিফারেন্ট। আমাদের অ্যাক্টিভ ফ্যাক্টরি আছে প্রায় 3000-এর উপরে। আপনি যদি নাম্বার কাউন্ট করেন তাহলে এটা বাই পার্সেন্টেজ নট ইভেন 1%। ওকে, কথাটা হচ্ছে যে তাহলে আগের কম্প্যারিজনে এখন এত বেশি চোখে পড়ছে কেন, বা চেঞ্জটা কোথায়, বা চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে, আমি যেটা বুঝি যে সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যেমন একটা পার্থক্য আছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পট পরিবর্তনের আগে এবং পরে তাদের যে স্ট্রেংথ, সেটার যে একটা ডেভিয়েটেড সিচুয়েশন আমরা সবাই দেখছি, এটারই একটা আলটিমেট এফেক্ট। মানে এই সমস্যা আগেও ছিল। হ্যাঁ, বাট আমাদের আগের সিচুয়েশনাল নিডে আমরা কি করতাম? সে ধরেন একটা ফ্যাক্টরির ওয়ার্কার রাস্তা দখল করেছে, তখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একজন রেসপন্সিবল অফিসার গিয়ে তাদের যে নিড সেটা বুঝে তাদেরকে রাস্তাকে সরিয়ে তাদের সাথে একটা নেগোশিয়েট করে মালিককে এনে এটা সলভ করতেন। এখন কি হচ্ছে যে এখানে লিডারশিপের একটা ক্রাইসিস দেখা যাচ্ছে। যে এটা আমি যেটা বিশ্বাস করি যে এখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে আগের ভূমিকাটা সেটা আসলে মিসিং। এদের যে ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এটা যে টোটাল রিজামশন, এটা ট্রমাটাইজ সিচুয়েশন থেকে আমরা দেখেছি যে অগাস্ট সেপ্টেম্বরে কিছুটা হলো ইমপ্রুভ করেছে, বাট দেন এগেইন এটার অ্যাবসোলুট রিজামশন সেটা হয়নি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ল অ্যান্ড অর্ডার এনফোর্সিং এজেন্সির যে কোঅর্ডিনেশন প্লাস কিছু ইস্যুস তো আছে, যে 2023-এর যে বেতন কাঠামো যেটা নভেম্বরে আমরা ইমপ্লিমেন্ট করেছি, আজ অবধি প্রায় 106টি ফ্যাক্টরি বন্ধ হয়েছে। সো আপনাকে আমলে নিতে হবে যে ফ্যাক্টরিগুলো বন্ধ হলো কেন। আপনি যদি গত 5 বছরের উৎপাদন খরচ দেখেন, শুধুমাত্র 2023-এর বেতন কাঠামো ইমপ্লিমেন্ট করতে গিয়ে 56 ভাগ বেতন বেড়েছে। আমার 6টা ফ্যাক্টরিতে 23,000 ওয়ার্কার, আমার বেতন বেড়েছে শুধুমাত্র নেট স্যালারি পেরোল বেড়েছে 109 কোটি টাকা। বেতনের যে খরচ, এটা অনেক ফ্যাক্টরি, বিশেষ করে ছোট এবং মাঝারি ফ্যাক্টরিরা এফোর্ড করতে পারবে কিনা, এদের এই সক্ষমতার যাচাইটা আমরা যখনই 2023-এর বেতন কাঠামো ঘোষণা করা হলো, তখনই আমরা আসলে অ্যান্টিসিপেট করেছিলাম যে এখানে অনেক মাঝারি ফ্যাক্টরি হয়তো এখানে চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এবং একই সাথে আপনি দেখেন পাওয়ার কস্ট বেড়েছে। পাওয়ার কস্ট কত পার্সেন্ট বেড়েছে? 286 ভাগ পাওয়ার কস্ট বেড়েছে। তারপরও পাওয়ারের কনসিস্টেন্সি নাই।
আপনি দিনের বেলায় আপনি যান ডাইং প্ল্যান্টে, ওয়াশিং প্ল্যান্টে, পাওয়ার নাই। তাতে কি হচ্ছে, কস্ট অফ অপারেশন আরও বেড়ে যাচ্ছে। সো কি হচ্ছে, আমি যখন রেভিনিউ পাচ্ছি না, আমার যখন আয় বাড়ছে না, আমার যখন ব্যয় বাড়ছে, কাজেই আমার যে এফোর্ডেবিলিটি এবং আমার যে ক্যাশ ফ্লো, সেটাতে একটা ক্রাইসিস দেখা দিচ্ছেই। সো যখন আপনার 56 ভাগ বেতন বেড়ে যাচ্ছে, যখন আপনার 286 ভাগ পাওয়ার কস্ট বেড়ে যাচ্ছে, যখন কস্ট অফ ফান্ড বেড়ে যাচ্ছে, অন টপ অফ দ্যাট যেটা আপনি মেনশন করলেন যে লিকুইডিটি ক্রাইসিস, যে অনেক ব্যাংক আছে, 6টা ব্যাংকের যাদের চ্যালেঞ্জ রয়েছে, তাদের ক্ষেত্রে আমি মনে করি এক্ষেত্রে খুব বাংলাদেশ ব্যাংক, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের নতুন যে গভর্নর, উনি খুব ভালো ভূমিকা রেখেছেন। জনাব আনোয়ার হোসেন, আপনার কাছে একটুখানি আসতে চাই। বিগত সরকারের সময়ে 4000 কারখানার মধ্যে হয়তো 2-1টা কারখানায় সবসময় সমস্যা লেগেছিল, কিন্তু সেজন্য শ্রমিকরা আসলে রাস্তা বন্ধ করে আন্দোলন করেছেন, সেরকম ঘটনা খুব কম দেখা যায়। গার্মেন্টস মালিকদের অনেকে মনে করেন যে ইচ্ছাকৃতভাবে সমস্যা সৃষ্টি করে কিংবা ছোট সমস্যাকে কেন্দ্র করে রাস্তায় শ্রমিকদের নিয়ে আসা হয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে, হয়তো ইচ্ছে করে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য। এই বিষয়ে আপনি কি বলবেন? এখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হলো যে আপনি দৃশ্যমান, সেটা হলো তো আমাদের ভেরি রিসেন্টলি আমাদের দেশে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। একটা পরিবর্তনের পরে যারা পরিবর্তনের কারণে নিজেদের যে অবস্থা, সেই অবস্থা যখন বিচ্যুত হয়, তখন তারা সেটাকে মেনে নিতে পারে না, এবং দুনিয়ার কেউ পারে না সেটাকে। না পারার কারণে তারা চায় যে যাদের কারণে বা যেভাবে তারা বিচ্যুত হয়েছে, তাদের উপর একটা প্রতিশোধ নেওয়ার একটা মানে প্রচণ্ড ইচ্ছা থাকে, যে কারণে আজকে আমরা দেখতেছি যে অমূলক এই যে গার্মেন্টসের জন্য আজকে আন্দোলন সংগ্রাম, এটা কিন্তু বাংলাদেশে আমরা এর আগে এরকম আন্দোলন দেখিনি। যেমন একটা শুনলাম কি, যে একটা ফ্যাক্টরিতে যে পরিমাণ মেয়ে আছে, সেই পরিমাণ ছেলেদেরকে চাকরি দিতে হবে। আজকে যারা পরাজিত শক্তি বিগত আন্দোলনে, তারাই কিন্তু আজকে এই সকল এই যে বিভিন্ন রকম বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য চাইছে। কেউ কেউ মনে করেন অনেক মালিক ইচ্ছা করে বেতনে দিতে গড়িমসি করে এই ধরনের অসন্তোষ তৈরি করেন। এই বিষয়ে কি বলবেন? হইতেও পারে। আমাদের দেশে আজকে যারা গার্মেন্টের মালিক আছেন বা অন্য সেক্টরেও, আমাদের দেশে ম্যাক্সিমাম লোকই রাজনীতির সাথে কোনো না কোনোভাবে জড়িত। তো এখন গার্মেন্টস মালিকদের মধ্যেও অনেক বড় বড় আকারের আপনার ছিল, পলিটিশিয়ান ছিল, যারা এই বিগত পরিবর্তনের সময় যারা এই নিজেরা মানে বিচ্যুত হয়েছে তাদের যে পজিশন সেখান থেকে, তো ওরা তো করতেই পারে, ওদের তো একটা প্রতিশোধ নেওয়ার একটা আকাঙ্ক্ষা তো স্বাভাবিকভাবে আছে। সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন হিসেবে আজকে ধরুন এগুলো হইতে পারে। আমরা দেখে আব্দুল্লাহিল রাকিবের বিষয়ে আসলে কি বলেন, যে অনেকে মনে করেন যে গার্মেন্টস খাতের নিয়ন্ত্রণে আসলে নতুন সরকার গঠন হওয়ার পরেও পতিত সরকারের লোকজনদের হাতেই সেটি রয়েছে, এবং তারা শ্রমিক আন্দোলনের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের ইমেজ নষ্ট করার চেষ্টা করছেন। এই বিষয়ে কি বলবেন? আমি এই ব্যাপারে দ্বিমত পোষণ করি, কারণ আসলে একটা হচ্ছে যে আপনার রাজনীতি, আর একটা হচ্ছে আপনার ব্যবসা। যখন কমপ্লেনটা আসলো, তখন আমরা ডেটাবেস দেখলাম, এবং যে সমস্ত আমাদের বিগত সরকারের মতাবলম্বী কিংবা তাদের নেতৃস্থানীয় যাদের গার্মেন্টস ফ্যাক্টরি রয়ে গেছে, এক্সেপ্ট বেক্সিমকো, বাকি সবার বেতন ভাতা অন টাইম পরিশোধ হচ্ছে, এবং তারা ওই যে একটু আগে যেটা বললেন যে তারা ইচ্ছা করে ডিলে করেছে, এরকম কোনো কেস আমাদের কাছে আসেনি। এক। 2 নম্বর হচ্ছে যে আমরা যদি আরও ডিটেইলি যাই, যে এটা একটু আগে আনোয়ার ভাই বললেন যে এখানে আসলে তেমন স্ট্রং কোনো পয়েন্ট দাবি তোলার মতো কিছু নাই, বিকজ যেখানে 2009-এর নভেম্বর মাসে 56 ভাগ বেতন বাড়লো, সেক্ষেত্রে কমপ্লেন করার কথা না, বিকজ আপনাকে তো ইকোসিস্টেমে শুধুমাত্র গার্মেন্টস শিল্পই আছে, অন্য শিল্প নাই, তা তো না। তাহলে কেন আন্দোলন হচ্ছে? হ্যাঁ, এখন কথা আপনাকে বুঝতে হবে তাহলে কেন আন্দোলন। এখন ল অ্যান্ড অর্ডার যখন স্ট্রং না থাকে, একটা শ্রমিক নামধারী একটা ছেলে গিয়ে যখন একটা ফ্যাক্টরিতে ভাঙচুর চালায়, তাকে যখন আপনি আইনের আয়তায় না আনেন,
সে তখন আগামী দিনও সেই সাহসটা আবার করছে। তার মানে তো এখানে ওই ইমেজ সংকট তৈরি করার চেষ্টা রয়েছে। না, এখানে ইমেজ সংকটে যখন একটা ভ্যাকুয়াম রয়ে গেছে যে এখানে ল এনফোর্সিং এজেন্সিগুলো স্ট্রং পজিশনে নাই, এবং এটা মূলত হয়েছিল অগাস্ট পরবর্তী পর্যায়ে, যেটা সমস্ত দেশেই আমরা দেখেছি যে যত ধরনের যার যার দাবি, এখানে এমনও ওয়ার্কার এসেছে যে 3 বছর আগে অমুক ফ্যাক্টরিতে সে 200 টাকা পায়, সেও ওরকম 100 জনের সেও রাস্তা আটকিয়ে দিয়েছে, এবং ওই রাস্তায় যে ও বসে আছে ও বসেই আছে, ওকে কিন্তু কেউ সরাচ্ছে না, কারণ বলা হয়েছে যে না ওদের গায়ে হাত দেওয়া যাবে না বা অ্যারেস্ট করা যাবে না। সো এখানে পলিসি ইমপ্লিমেন্টিং পার্টনারশিপের যে সিচুয়েশনাল লিডারশিপ, এটা মিসিং ছিল। কিন্তু এই যে 1-2টি কারখানায় সমস্যা হলেই রাস্তায় নেমে যাওয়া, এই প্রবণতাটা আসলে কেন তৈরি হচ্ছে? এটা তো আমাদের কালচারাল একটা আছে যে আগে তো ছিল স্লোগান না। দিতে, হ্যাঁ এটা আগে ছিল, বাট আগে এই যে অপারেশনাল পরিসরে ছিল না। টিমগুলো, এটা কি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বলেন কি পলিটিক্যাল লিডারশিপ বলেন, এরা কিন্তু এটাকে ম্যানেজ করতো। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঠিক আছে, তো আমরা একটা লোকেশনে একটা ফ্যাক্টরিতে আমরা যখন ইনভেস্ট করি, আমাদেরকে এই সাপোর্টটা নিতে হয়। পলিটিক্যাল লিডারশিপেরও সাপোর্ট পাই, লোকাল লিডারশিপের, কারণ উনি এই ইন্ডাস্ট্রিটার উপরে নির্ভর করেন, বিকজ ওনার ওখানকার যে ভোটার, তাদের প্রচুর বাড়িওয়ালা যাকে তাদের কাছে এরা ভাড়া থাকে, তাদের ছোট ছোট ব্যবসায়ী থাকে, তারা করে। সো এই এলাকার যে একটা কন্ট্রোল, এটা পলিটিশিয়ানরাই বরাবর করে এসেছেন। এখন কি হচ্ছে, আপনি খুব মাইনিউটলি দেখবেন যে আশুলিয়া পকেটটাতেই কিন্তু মেজর প্রবলেমটা হয়েছে। অন্য এলাকাটায় একটা প্রেক্ষাপট পরিবর্তনের পরপর একটা দল চলে গেছে, আরেকটা দল এসে তারা ক্যাপাসিটিটা থাকাতে তারা ওই এরিয়াটাকে কন্ট্রোল নিয়ে নিয়েছে। বাট যেই এরিয়াতে কন্ট্রোল নিয়ে আবার তাদের নিজস্ব অন্তকন্দল আছে, ওই এরিয়াগুলোতেই ডিসরাপশনটা বেশি। হ্যাঁ, সো এখানে বুঝতে হবে যে আশুলিয়া বেল্টের যে ইস্যুসটা, এটা অ্যাবসলুটলি একটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর, আমি বলবো যে আর্মি হ্যাজ ডান দেয়ার বেস্ট, বাট ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে একটা ভূমিকা স্ট্রং ছিল, সেটা আমরা মিস করছি। জনাব আনোয়ার হোসেন, আপনার কাছে আসতে যাচ্ছি, পোশাক খাতে কোনো সমস্যা হলে, বিশেষ করে শ্রমিকদের নিয়ে কোনো সমস্যা হলে, আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, গার্মেন্টস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে আসলে এটার সমাধানে আসা হতো। এখন তো আসলে এই সমন্বয়টা ওই রকমভাবে নেই। এখনকার সমাধানটা কিভাবে আসতে পারে? শ্রমিক অসন্তোষকে কিভাবে ডিল করা যেতে পারে? না, নাই, এটা একদম ঠিক না। কারণ আমাদের যে বর্তমান যে শ্রম মন্ত্রণালয় এবং ওখানে সচিব সহ অন্যান্য যারা আছে আর কি, তারা কিন্তু দে আর ট্রাইং দেয়ার লেভেল বেস্ট। ব্যবহার যদি এই যে প্রবলেম, এগুলো তো আছে, প্রবলেম থাকে, যেমন গার্মেন্টসে বিভিন্ন রকম প্রবলেম থাকতেই পারে, একটা বিশাল ইন্ডাস্ট্রি এগুলো। কিন্তু এর বাইরে যেটা আছে, একটা মোটিভেশনাল এবং একটা নির্দিষ্ট কিছু লোক তো একটা ক্যাওস সৃষ্টি করার জন্য লেগেই আছে, এটা তো ছিল না আগে। যে ক্যাওস সৃষ্টি করার যেটা আছে, এইটা একটা বড় কারণ। হাউ টু হ্যান্ডেল ইট, এটা কিভাবে হ্যান্ডেল করা? এখন এইটা ব্যাপার হচ্ছে কি, এটা আমাদের এখানে এই যে হেলদি ট্রেড ইউনিয়ন মুভমেন্ট, যেটা ট্রেড ইউনিয়ন তো আছে, বাট একটা যে সুস্থ যে ট্রেড ইউনিয়ন, এই প্র্যাকটিসটা আমাদের এখানে নাই। যে কারণে সে দেখা যায় যে যারা করতেছে, তারা কোনো না কোনোভাবে কোনো একটা গোষ্ঠীর সাথে তারা রিলেটেড। ট্রেড ইউনিয়ন মুভমেন্টটা হবে যে ইম্পার্শিয়াল হবে, তারা শুধুমাত্র চেষ্টা করবে যে তাদের শ্রমজীবী মানুষদের যে সমস্যা আছে, সেটাকে নিয়ে হ্যান্ডেল করার জন্য চেষ্টা করে থাকে। আমি আনোয়ার ভাই আপনার সাথে একটু অ্যাড করি। Yeah, এটা হচ্ছে sure. যে ইন্টিগ্রেটেড যে অ্যাপ্রোচ, সে আমাদের এই 3000 ফ্যাক্টরি মালিকের অ্যাসোসিয়েশন বিজিএমই আছে। আমরা যখন লেবার মিনিস্ট্রিতে গেলাম, আমরা যখন এই যে আপনারা জানেন যে 18 দফা নিয়ে আমরা একটা ডকুমেন্ট সাইন করেছি, Yes. ওটা সাইন করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের যে
শ্রমিক নেতারা আছেন, এনাদের মধ্যে যে একটা ওনাদের মধ্যে ইউনিটিটার মধ্যে একটা গ্যাপ আছে। ওনারা কে সাইন করবে কে সাইন করবে না এটা নিয়ে ওনাদের মধ্যে বেশ কথাবার্তা হচ্ছিল। সো আমি মিস করছিল, তখন আমরা বলেছি, আমরা মাননীয় উপদেষ্টাকে বলেছি যে শ্রমিক নেতাদের একটা কনফেডারেশন দরকার, অ্যান্ড কনফেডারেশন থাকলে তখন তাদের যে বেসিক থ্রেশহোল্ড পয়েন্টগুলো যারা সিকিওর করতে পারবে না তাদের ফেডারেশনকে কনফেডারেশন উইল নট অ্যাক্রিডেট। যে একটা সমন্বিত প্রচেষ্টা যেটাকে আমরা বলি, যে এখানে 3টা পয়েন্ট। একটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ড অফ দ্য গভর্নমেন্ট। আমাদের যে ডাইফি দল আছে মাঠ পর্যায়ে এদের কোনো অ্যাক্টিভিটি নাই। সো আপনি বলছেন যে ওয়ার্কারের এই যে রাস্তায় নামার যে মাইন্ডসেট পরিবর্তন করতে হবে, ওদের মধ্যে যে একটা ওনারশিপ আনতে হবে, ওদের মধ্যে যে তাদেরকে ভিন্টিং একটা স্কেপটিক্যাল অ্যাটিটিউড শেখাচ্ছে, তাদেরকে ওরা ওনারশিপ যেটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের যে পিওর থ্রেশহোল্ড পয়েন্ট, এগুলো কাউন্সিলিং করছে না মাঠ পর্যায়ে, না সরকারের লোক আছে। উনি যেটা বলেছেন যে পিওর ইউনিয়ন লিডারদের যে মাঠ পর্যায়ের অ্যাক্টিভিটি সেটাও মিসিং। তাহলে ওয়ার্কার তো শিখছে না। ওয়ার্কারকে যে আপনি রাইট অ্যান্ড রেসপন্সিবিলিটি ওনারশিপ শেখাবেন, যে আমার এটা কর্মপরিবেশ, আমার এটাকে নিরাপদ রাখা, আমি এখানে 10 বছর ধরে কাজ করছি, একজনের কথায় আমি এটা ভেঙে ভাঙচুর করব, এটা তো আমার ওনারশিপের মধ্যে আসে না। আমাদের অনেক ভালো ভালো লেবার লিডার আছেন, বাট ওনাদের মূল সময়টা চলে যায় বাইরের কনফারেন্স, সেমিনার, প্রেজেন্টেশন এগুলোতে। বাট মাঠ পর্যায়ে ওনাদের যে কর্মী বা মাঠ পর্যায়ে ওনাদের যে কাজ, টু গ্রো দ্য ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপেবিলিটি অফ দ্য ফিল্ড লিডার্স, এটা নাই। 1 2 নাম্বার হচ্ছে গভর্নমেন্টের লিডারশিপ নাই। গভর্নমেন্টের ডাইফি দলের যে অ্যাক্টিভিটি, ওরা যে ফ্যাক্টরিগুলো অডিট করে ফ্যাক্টরিগুলোতে কী সিচুয়েশন আছে সেটার একটা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান দিয়ে আসবে, অ্যান্ড দেন সেই অনুযায়ী গিয়ে আবার রিঅডিট করে ফ্যাক্টরির কন্ডিশনটাকে আপকিপ করবে, সেটা মিসিং। সো আমি মনে করি, আমি যে প্রশ্নটি নিয়ে আসলে জনাব আনোয়ার হোসেনের কাছে আসতে যাচ্ছিলাম, আপনি সেটার গ্রাউন্ডটা তৈরি করেছেন। জনাব আনোয়ার হোসেন, শ্রমিক নেতাদের বিরুদ্ধেও অনেকে বলে থাকেন যে তারা তাদের রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করার জন্য মাঝে মাঝে তাদের শ্রমিকদেরকে রাস্তায় নামিয়ে দেন। এই বিষয়ে আপনার কি মতামত? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, এইটা হ্যান্ডেল করার জন্য আপনাদের আরও কি কি করা উচিত বলে আপনি মনে করেন? আমি যে কথাটা বলছি একটু আগে, যে ট্রেড ইউনিয়নটা, যে হেলদি ট্রেড ইউনিয়ন মুভমেন্ট বলতে আমরা যেটা বুঝি, সেটা যদি আমরা এস্টাবলিশ করতে পারতাম এই দেশে, সেইটা হলে পরে এই ধরনের অরাজক অবস্থার সৃষ্টি হইতো না। কারণ ওইরকম হলে পরে উনি যেটা করছে ওনারশিপ, একটা শ্রমিক যদি মানে প্রপারলি ওনারশিপ যেটা বোঝায়, যে তার কাজটা হলো যে শ্রমজীবী মানুষের সমস্যার সমাধান করা, অথবা কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে ফাইট করা। কিন্তু এখন ওইরকম ইউনিয়ন তো নাই আমাদের এখানে। ইউনিয়নগুলো হলো যে আপনার ইউলো ইউনিয়ন বলে থাকি আমরা। কোথাও হয়তো দেখা যায় যে মালিকের একটা ওই যে ইয়ের দেখানো ইউনিয়ন আছে, এটা দেখাইতে হবে, সেই কারণে একটা ইউনিয়ন করা হয়। সেই ইউনিয়নে যারা লিডারশিপ যারা আসে, তারা হয়তো মালিকের ধরেন কোনো খুব ঘনিষ্ঠ কোনো কর্মচারী বা ভালো রিলেটেড যা বলবে তাই শুনবে, ওই ধরনের লিডারশিপ। যে কারণে লিডারশিপের যদি কোয়ালিটিটা যদি আপ টু মার্ক থাকতো, তাহলে কিন্তু এই ধরনের অরাজক অবস্থা সৃষ্টি করতে পারতো না। সরকার যে আপনার এই যে দল ডাইফি যদি প্রপারলি ইউনিয়ন করার জন্য যে সকল নিয়ম কানুন দরকার বা যে নিয়ম শৃঙ্খলা দরকার, ওগুলো যদি প্রপারলি মানতো, ওইভাবে যদি ইউনিয়ন দিত, তাহলে পরে কিন্তু এগুলো হইতো না। এই সমাধানটি আসলে কিভাবে হবে? এখন শ্রমিকদের তো দাবি থাকবে, তাদের অসন্তোষও থাকতে পারে, সেটা মাঝখানে নীতি নির্ধারক বলেন কিংবা মালিকদের সাথে মিটিগেট করার কেউ নেই বলেই তো তাদেরকে রাস্তায় নামতে হয়। সেই জায়গাটি নিশ্চয়ই শ্রমিক নেতারা নিতে পারেননি, কি বলবেন আপনি? এখানে আমি তো একটা কথা বলছি যে আজকে যে পরিস্থিতি, অগাস্টের পরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমরা তো ধরুন সিন্স লং উই আর ইন দি ট্রেড ইউনিয়ন, আমি 1974 সাল থেকে ট্রেড ইউনিয়নে জড়িত আছি, কিন্তু এইবারের মতো এরকম অরাজক পরিস্থিতি আমরা দেখিনি। যে কথা বলতে না বলতে আমরা মাঠে নেমে যাই, কথা বলতে না বলতে মেশিন ভেঙে ফেলে। এই যে বিশেষ করে তারা কি আপনাদের কথাও শুনছে না, নেতাদের? না, ওটা তো মানে এটা কি, এটা লাগানো হয়েছে এদিকে দেয়ার, মানে কীভাবে হাউ আই ক্যান টেল,
যে এদেরকে লাগানো হয়েছে যে এই কাজটাই করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে আব্দুল্লাহিল রাকিব। আপনাকে দিয়ে শেষ করব আজকে। বেতন না পেয়ে বলুন, তাদের অধিকার থেকে ডিপ্রাইভ হয়ে বলুন, কিংবা রাজনৈতিক অভিসন্ধি ষড়যন্ত্র থেকেই বলুন, আলটিমেটলি তো আসলে শ্রমিকরা ভালো নেই, সেজন্যই তো তারা রাস্তায় নামছেন, যে কোনো ছুতোই হোক। সেই জায়গা থেকে আমরা যদি শ্রমিকদের জন্য একটা সুন্দর কর্ম পরিবেশ নিশ্চিত করতে চাই, তাদের অধিকার নিশ্চিত করতে চাই, এবং আলটিমেটলি আমাদের এই শিল্পের জায়গাটিকে একটা দ্রুততা দিতে চাই, সেক্ষেত্রে কি কি করা যেতে পারে বলে মনে করবেন? আপনার সাজেশন কি হবে? ধন্যবাদ। আসলে যে পরিস্থিতিটা আমরা আজকে আলাপ করতে এসেছি, এটা আসলে সৃষ্টি করা, যেটা একটু আগে ওনার কথা থেকেও শুনলেন। আমাদের নিজেদের ওয়ার্কাররা কিন্তু নামেনি। ট্রাস্ট মি, আমাদের ফ্যাক্টরিতে আমাদের ওয়ার্কাররা কাজ করার জন্য বসেছিল, বাট বাহির থেকে 50-60 জন হেলমেট পরা, লুঙ্গি পরা এসে যখন আক্রমণ করলো এই ওয়ার্কারগুলা, তখন তাদের নিজের নিরাপত্তার কারণে তাহলে তো এখানে রাজনৈতিক অভিসন্ধি আছে। চলে, হ্যাঁ থাকতেই পারে। আপনি This is শুরুতে না very করছিলেন। much- না, না, আমি না, বলেছি, আছে, আছে, আমি আপনি আপনার বলুন। ওই প্রশ্নের উত্তরে বলেছি যে এখানে কোনো ফ্যাক্টরি মালিকের বিরুদ্ধে বলা হয়েছে যে তারা বেতন দিতে দেরি করছে এবং তাদের কারণে সেটা হচ্ছে কিনা সেটাকে সেটা আমি না। ডিফেন্ড করেছি। আমি বলেছি সেটা না, Okay. বিকজ আপনি যদি ওই আমাদের বিগত সরকারের যে সমস্ত নেতৃস্থানীয় মানুষ যাদের ফ্যাক্টরি আছে তাদের ডেটাবেসটাকে রিভিউ করার পরেই সেটা আমরা বলছি। Okay. বাট এখন আমি যেটা বলছি যে দিস ওয়াজ অ্যাবসলিউটলি পলিটিক্যালি মোটিভেটেড অ্যান্ড এক্সটার্নালি কোঅর্ডিনেটেড। সো এখানে অন টপ অফ দ্যাট, যেহেতু ল অ্যান্ড অর্ডার এনফোর্সিং এজেন্সিগুলোর কোঅর্ডিনেশন এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাবসলুট যে তাদের যে স্ট্রেংথ সেটা মিসিং ছিল, এখানে এই সুযোগের সদ্ব্যবহারটা যে ইচ্ছা সে করেছে। সো আমি বিশ্বাস করি যে আমাদের যারা ওয়ার্কার, সিনসিয়ার ওয়ার্কার, এরা কিন্তু অ্যাবসলুটলি দে আর গুড, এবং আমরা তাদের সাথে প্রতিনিয়ত কথা বলছি। তারা কিন্তু দে আর কমিটেড, এবং এখানে আপনি হয়তো পাবেন 5000 ওয়ার্কারের একটা ফ্যাক্টরিতে 50 জনকে ভিতরে পয়সা দিয়ে হয়তো কনভিন্স করেছে, বাহিরের 50 জন এবং ভিতরের 50 জন মিলেই কিন্তু তাণ্ডবটা করেছে। এবং তাণ্ডবটা কিন্তু অনেকক্ষণের জন্য না, হঠাৎ করে এসে ম্যাচের কাঠি লাগিয়ে যখন আপনার ফ্যাক্টরিতে সে আগুন ধরানোর চেষ্টা করে, এই প্যানিকে কিন্তু 5000 লোক নেমে যাচ্ছে। যখন স্ট্যাম্পিড হয়ে যাচ্ছে, এরা গিয়ে আবার আরেকটা পাশের ফ্যাক্টরিকে যখন নামাচ্ছে, এখানে 3-4 হাজার থেকে 10-15 হাজারের একটা মব ক্রিয়েট হয়ে যায়। সো আমি বিশ্বাস করি যে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত স্ট্রং হবেন, তত এই বাহিরের যাদের যে স্বার্থন্বেষী ইচ্ছা থাকে না কেন, তাদেরকে যদি প্রতিহত করা যায়, এটা ইজি। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে। জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেন্ট। বেতন ভাতা পেয়ে সন্তুষ্ট একজন শ্রমিক উৎপাদন এবং উৎপাদনশীলতা নিশ্চিত করতে পারে। এই আমাদের শ্রমিকদের মধ্যে যে কিছু বাইরে যেটা বলছেন, শ্রমিক নামে মানে তাদেরকে উস্কানি দেওয়ার জন্য বাইরের থেকে আউটসাইডার কোনো শ্রমিক, আমি একটা জিনিস আই ডু বিলিভ যে কোনো শ্রমিক তার ফ্যাক্টরি, তার অনেক সময় তারা মনে করেন যে ইট ইজ অ্যাজ লাইক অ্যাজ মাদার, কারণ মা দুধ দিয়ে আমাকে একবার ছোটোকাল লালন পালন করছে, আর এই ইন্ডাস্ট্রিটা আমাকে ইন্ডাস্ট্রি থেকে অর্জিত টাকা দিয়ে তো আমি সংসার চালাই, দুনিয়াদারি চালাই। এই জন্য ওরা ইন্ডাস্ট্রি মেশিনকে ক্ষতি করতে পারে না। কিন্তু এটা ভাই একটা মাত্র কারণ যে এটা যে আমাদের শ্রমিক নেতাদের মধ্যেও এখন ডেডিকেটেড অনেক শ্রমিক নেতা আছে যারা অনেক সুন্দর বা ভালো দৃষ্টান্ত স্থাপন নেতা করছে। আছে যারা প্রোডাকশন কিন্তু ওরিয়েন্টেড। ওই যে এখন তো পরিবর্তিত পরিস্থিতির কারণে এটা তো তার মানে এখানে সবচেয়ে বেশি দরকার আসলে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ। আইন শৃঙ্খলার কথা বলতেছেন তো, আপনি কি ক্যান ইউ ইমেজিন যে একটা যে আনসার দিয়ে একটা আন্দোলন দেখছেন না, এটাও কি তার মতোই? তার মধ্যেই একটা এটাও একটা ওয়ান অফ দি কিছুটা সৃষ্টি করা। এখানে আমার কথা হলো যে আমাদের শ্রমিক নেতাদের মধ্যে অনেকেই আছে খুবই উজ্জ্বল, তাদের মানে হিস্ট্রি, এবং তারা চায় যে প্রপারলি ইন্ডাস্ট্রি চলুক। কারণ ইন্ডাস্ট্রি যদি না চলে তাহলে একজন শ্রমিক থাকবে না, শ্রমিক না থাকলে সে নেতৃত্ব করবে কার? এই কারণে নেতাদের মধ্যেও কোনো ইল মোটিভ থাকে না, আর ওয়ার্কাররা যেহেতু এখান থেকে সে হি ইজ আর্নিং ফ্রম হিয়ার, এই জন্য ওদেরও কোনো ইল মোটিভ থাকে না।
এটা একটা মাত্র কারণ যে এই লাগিয়ে দেওয়া জিনিস। আপনারা দেখেছেন যে বা নিশ্চয় দেখছেন যে আমরা শ্রমিক দল থেকে এই পর্যন্ত আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আমরা অনেকগুলো মোটিভেটেড মিটিং করছি। ইয়েতে যে পোনাবাড়িতে একটা মিটিং করছি, এখানে লক্ষাধিক শ্রমিক ছিল। এরকম মিটিং আপনারা আরো অনেক বাড়াইতে হবে। না, করছি তো, অনেকগুলো করছি। ওয়ার্কারদের কমিটমেন্টটা স্ট্রং থাকবে, নিশ্চয়ই আমরা এটা একটা স্থিতিশীলতা খুব তাড়াতাড়ি আনতে কেউ পারবো। এসে এটার অ্যাডভান্টেজটা তখন অনেক আনে। ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ভীষণ গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আসলে আজকের আলোচনা থেকে উঠে আসলো। শুধুমাত্র শ্রমিকদের অসন্তোষ থেকেই এই আন্দোলন কিংবা প্রতিরোধের সৃষ্টি কিনা সেটা একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে আছে। এবং আলটিমেটলি আসলে আমরা চাই যে আমাদের শ্রমিকরা ভালো থাকুক, কারণ যে কোনো একটি দেশের ভাগ্য আসলে শ্রমিকদের ঘাম দ্বারাই লেখা হয়ে থাকে। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাক এবং পাশাপাশি যে সকল মানুষেরা বিভিন্ন ইস্যু তৈরি করে দেশকে একটি অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চাইছেন, আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদেরকে ভালোভাবে প্রতিরোধ করে, সেই প্রত্যাশাটি রেখে আজকের আয়োজন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, আবার কথা হবে।